আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা বাংলা সাহিত্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আপনারা জানেন বাংলা সাহিত্যকে তিনটা ভাগে ভাগ করা হয়। এর আগে আমরা প্রাচীন যুগ অর্থাৎ প্রাচীন যুগের যে নিদর্শন চর্যাপদ নিয়ে কথা বলেছি। আজকে আমরা মধ্যযুগ নিয়ে কথা বলবো এবং মধ্যযুগের দুইটা অংশ নিয়ে কথা বলবো। একটা হলো অন্ধকার যুগ এবং শ্রীকৃষ্ণ কীর্তন। তো এই দুইটা যুগ থেকে দুইটা অংশ থেকে যে কয়েকটা প্রশ্ন আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি, এই প্রশ্নগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বহুবার এসেছে। সুতরাং আপনারা অত্যন্ত গুরুত্ব সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে আপনাদের জন্য এইরকম আরও অনেক ভিডিও আপনাদের সামনে আনতে পারি। তো চলেন শুরু করি। 1 নম্বর প্রশ্ন আমাদের বলেছে, কোন শাসকদের সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়? কোন শাসকদের সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়? বাংলা সাহিত্যের অন্ধকার যুগ নামে পরিচিত তুর্কি শাসনামল। কোন শাসনামল? তুর্কি শাসনামল অন্ধকার যুগ নামে পরিচিত। 2 নম্বর কোশ্চেন দেখেন, কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়? কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়? আমরা জানি যে বাংলা সাহিত্যকে যুগ বিভাগ করা হয় তিনটি ধারায়, অর্থাৎ 650 অথবা 950 থেকে 1200, 1201 থেকে 1800, 1801 থেকে বর্তমান যুগ, এই তিনটি যুগে ভাগ করা হয়। এর মধ্যে একটা যুগ আছে অন্ধকার যুগ। আমরা জানি যে অন্ধকার যুগ এটা শুরু শুরু হয়েছিল মধ্যযুগেই। এই জন্য এটা হলো 1201 থেকে 1350। হ্যাঁ, 1201 থেকে 1350, প্রায় কত বছর? 150 বছর অন্ধকার যুগ নামে পরিচিত ছিল। বাংলা সাহিত্যের এটা অন্ধকার যুগ। ওকে, 3 নম্বর কোশ্চেন দেখেন যে শূন্য পুরাণ কাব্য কার রচনা? আচ্ছা, একটু বলে রাখি যে বাংলা সাহিত্যের 1201 থেকে 1350 যে সময় অন্ধকার যুগ, এটা আসলে অন্ধকার যুগ কেন বলা হয়? কারণ বলছে যে এই সময় তেমন কোনো সাহিত্য রচিত হয়নি। একেবারেই যে হয়নি তা না, তবে উল্লেখযোগ্য পরিমাণ যেটা হওয়ার কথা ছিল সেই পরিমাণ সাহিত্য রচনা হয়নি, যার কারণে বাংলা সাহিত্যে 1201 থেকে 1350 পর্যন্ত যে সময়টা রয়েছে এই সময়কে বলা হয় অন্ধকার যুগ। ওকে, তাহলে শূন্য পুরাণটা কার লেখা? এই শূন্য পুরাণটা লিখেছেন আমাদের রামাই পণ্ডিত। কে লিখেছেন? রামাই পণ্ডিত। শূন্য পুরাণটা কে লিখেছেন? রামাই পণ্ডিত। ওকে, 4 নম্বর কোশ্চেন দেখেন, আধার যুগের রচনা আধার যুগের রচনা বলা হয় কোনটিকে? আধার যুগের বা অন্ধকার যুগ কিন্তু এটা, হ্যাঁ, আধার যুগের রচনা বলা হয় কোনটিকে? চর্যাপদ, মনসামঙ্গল, শ্রীকৃষ্ণ কীর্তন নাকি প্রাকৃত পৈঙ্গল? আমরা জানি যে চর্যাপদ কিন্তু প্রাচীন যুগের একটা লেখা কাব্যগ্রন্থ। মনসামঙ্গল যদিও মধ্যযুগের, কিন্তু এইটা কিন্তু এর মধ্যে পড়ে না, ঠিক আছে, আধার যুগের মধ্যে পড়ে না। শ্রীকৃষ্ণ কীর্তন আমরা জানি এটাও মধ্যযুগের একটা পার্ট, কিন্তু প্রাকৃত পৈঙ্গল এইটা হলো আধার যুগের রচনা। তাহলে সঠিক উত্তর কি হবে? প্রাকৃত পৈঙ্গল। সঠিক উত্তর কি হবে? প্রাকৃত পৈঙ্গল। 5 নম্বর কোশ্চেন, ত্রয়োদশ শতকের সাহিত্যকর্ম কোনটি? ত্রয়োদশ শতকের সাহিত্যকর্ম কোনটি? ত্রয়োদশ শতকের সাহিত্যকর্ম কোনটি? মনসামঙ্গল, শূন্য পুরাণ, পদ্ম পুরাণ নাকি চন্দ্রাবতী? অবশ্যই শূন্য পুরাণ। আমার উত্তর হবে কি? শূন্য পুরাণ ত্রয়োদশ শতকের সাহিত্যকর্ম। 6 নম্বর কোশ্চেন, শূন্য পুরাণ গ্রন্থটি মোট কয়টি অধ্যায়ে বিভক্ত? শূন্য পুরাণ গ্রন্থটি মোট কয়টি অধ্যায়ে বিভক্ত? 40, 45, 50 নাকি 51? উত্তর 51টি অধ্যায়ে বিভক্ত। শূন্য পুরাণ গ্রন্থটি 51টি অধ্যায়ে বিভক্ত। শূন্য পুরাণ হলো কি? এটা কি জাতীয় গ্রন্থ? ধর্মীয় তত্ত্বের গ্রন্থ,
রাধা কৃষ্ণের প্রেমের কাব্য, রোমান্টিক প্রণয়োপাখ্যান নাকি চৈতন্য জীবনীমূলক গ্রন্থ? শূন্য পুরাণ হলো এক ধরনের ধর্মীয় তত্ত্বের গ্রন্থ। শূন্য পুরাণ হলো কি এক ধরনের ধর্মীয় তত্ত্বের গ্রন্থ। সঠিক উত্তর ধর্মীয় তত্ত্বের গ্রন্থ। ৮ নম্বর কোশ্চেন, মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন। যুগটা কি? মধ্যযুগ। মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন কোনটি? মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষায় আসে, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন কোনটি? শূন্য পুরাণ, ডাকার্ণব, গীত গোবিন্দ নাকি শ্রীকৃষ্ণ কীর্তন? অবশ্যই আমরা জানি যে মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন যেটা, সেটাকে কি বলা হয়? শ্রীকৃষ্ণ কীর্তন। মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন হলো কি? শ্রীকৃষ্ণ কীর্তন। ওকে, আচ্ছা। এরপরে ৯ নম্বর কোশ্চেন, গঠন রীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মূলত কি জাতীয় গ্রন্থ? গঠন রীতিতে গঠন রীতিতে গঠন রীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মূলত পদাবলী, ধামালি, প্রেমগীত নাকি নাট্যগীত? অবশ্যই এটা নাট্যগীতি। কি গীতে? নাট্যগীতি। আচ্ছা, ১০ নম্বর কোশ্চেন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা কি? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা আপনারা দেখতেও পাচ্ছেন যে প্রশ্নটি 29তম বিসিএসে এসেছিল, এবং এটা খুবই যে কয়েকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে, গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলোর মধ্যে এটা একটা। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা আমরা জানি, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতাকে শুধু চণ্ডীদাস নাকি বড়ু চণ্ডীদাস নাকি দ্বিজ চণ্ডীদাস নাকি দীন চণ্ডীদাস? চণ্ডীদাস বাংলা সাহিত্যে আমরা জানি যে চণ্ডীদাস সমস্যা একটা রয়েছে, এই যে চণ্ডীদাস, বিভিন্ন চণ্ডীদাস রয়েছে এইটা। তো এদের মধ্য থেকে আমরা জানি যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতাকে বড়ু চণ্ডীদাস। কে? বড়ু চণ্ডীদাস। বড়ু চণ্ডীদাস। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা থেকে বড়ু চণ্ডীদাস। এরপরে ১১ নম্বর কোশ্চেন, যে মধ্যযুগের প্রথম কবিকে? মধ্যযুগের প্রথম কবি হচ্ছে, মধ্যযুগের প্রথম কবিকে কান্নপা, বিদ্যাপতি, বড়ু চণ্ডীদাস নাকি মালাধর বসু? আচ্ছা, কান্নপা আমরা জানি যে যারা বাংলা সাহিত্য পড়েছি বা যারা বিসিএস সহ অন্যান্য চাকরির প্রস্তুতি নিচ্ছেন, কান্নপাকে কিন্তু ইতোমধ্যে আমরা অনেকেই চিনি। হ্যাঁ, বিদ্যাপতি, হ্যাঁ, এদের সবার নাম জানা আছে। তবে মধ্যযুগের প্রথম কবির নামটা কি? মধ্যযুগের প্রথম কবির নাম হলো আমাদের বড়ু চণ্ডীদাস। মধ্যযুগের প্রথম কবির নাম কি? বড়ু চণ্ডীদাস। ওকে, ১২ নম্বর কোশ্চেন দেখেন, শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার করেন কে? শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার করেন কে? হরপ্রসাদ শাস্ত্রী, রামমোহন রায়, প্রমোদ চৌধুরী নাকি বসন্ত রঞ্জন রায়? উত্তর হবে কি? বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ। বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আবিষ্কার করেন। ওকে, ১৩ নম্বর কোশ্চেন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যখানে আবিষ্কৃত হয় কোথায়? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আবিষ্কৃত হয় কোথায়? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আবিষ্কৃত হয় রাজপ্রাসাদে, গোয়ালঘরে, কুঁড়ে ঘরে নাকি গ্রন্থাগারে? অবশ্যই কি? গোয়ালঘর। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আবিষ্কৃত হয় কোথায়? গোয়ালঘরে। আচ্ছা, ১৪ নম্বর কোশ্চেন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড কয়টি? ১৩, ১৫, ১৪, ১৫, ১৩ নাকি ১২? আমরা জানি যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কয়টি খণ্ডে বিভক্ত? ১৩টি খণ্ডে বিভক্ত। ওকে, আমাদের লাস্ট যে ১৫ নম্বর কোশ্চেনটা রয়েছে, সেই ১৫ নম্বর কোশ্চেন হলো বড়াই। বড়াই কোন কাব্যের চরিত্র? বড়াই কোন কাব্যের চরিত্র? মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, পদ্মাবতী নাকি শ্রীকৃষ্ণ কীর্তন? অবশ্যই শ্রীকৃষ্ণ কীর্তন। বড়াই, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের চরিত্রের নাম হলো কি? বড়াই। এবং আমরা জানি যে এর বাইরে আরও দুটি চরিত্র রয়েছে, সেটা হলো রাধা এবং কৃষ্ণ, এবং রাধা কৃষ্ণের প্রেমের দূতি বলা হয় এই বড়াইকে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।